রাত প্রায় ১১টা। শহরের শীতল বাতাসটা ঠান্ডা ঠান্ডা অনুভব দিচ্ছে। রাস্তার মাঝ দিয়ে খুঁটির সাথে বাঁধিয়ে রাখা লাইটগুলোর কৃত্রিম হলদেটে আলো এসে পড়ছে সারফারাজের গাড়ির উপর। হাসপাতাল থেকে বের হয়ে পার্টির একটা জরুরি কাজে যেতে হয়েছিল ওকে। পার্টির লোকজন অপেক্ষা করছিল আগে থেকেই। কাজ শেষ হলে খানবাড়ির উদ্দেশ্যে রওনা করেছে সারফারাজ। খানবিলার মূল ফটক পেরিয়ে নিজ গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো সারফারাজ। পার্কিং সাইডে গাড়িটা রেখে সোজা খানবাড়ির ভিতরে চলে এলো সারফারাজ। পুরো বাড়ি জুড়ে নীরবতা বিরাজ করছে। সকল সদস্যরা হয়তো ঘুমিয়ে গিয়েছে ইতিমধ্যে। সারফারাজ ড্রয়িং রুমে আসতেই ওর পা জোড়া থেমে গেল। সোফার ওপর জড়সড় হয়ে ঘুমিয়ে আছে পিহু। ড্রয়িং রুমের মৃদু আলোয় ওর মুখটা একেবারে শিশুর মতো শান্ত লাগছে। ঘুমন্ত অবস্থায়ও পিহুর মুখ জুড়ে অন্যরকম মায়া ছড়িয়ে আছে। নাকের ডগায় কিছু অবাধ্য চুল এসে পড়েছে। ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে। বুকটা নিঃশ্বাসের তালে হালকাভাবে উঠানামা করছে। সারফারাজ ওর পায়ের আওয়াজ একেবারে কমিয়ে পিহুর কাছে এগিয়ে এলো। দু হাত পাজামার পকেটে ঢুকিয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল পিহুর দিকে। তারপর সারফারাজ নিজের বুকের বাম পাশে হাত রেখে ফিসফিস করে বলল, এই মেয়েটা আমাকে মেরেই ফেলবে। ঘুমিয়েও কোনো মানুষকে এতটা মায়াবী লাগতে পারে, ভাবা যায়। উফ। দু চোখ জুড়ে একরাশ কোমলতা ফুটে উঠল সারফারাজের। তারপর নিচু হয়ে দুই বাহু বাড়িয়ে খুব যত্নে নিঃশব্দে পিহুকে পাজাকুলো করে তুলে নিল সারফারাজ। পিহু গভীর ঘুমে ডুবে আছে। তবুও ঘুমের ঘোরেই পিহু সারফারাজের পাঞ্জাবির কলার ধরে ফেললো এক হাতে। আর অপর হাতটা গিয়ে ঠেকলো সারফারাজের বুকের উপর। সারফারাজের ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে উঠল। হালকা মাথা নাড়িয়ে সারফারাজ ফিসফিস করে বলল, আমার ছোট্ট বউটা এখন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নিজের বুকের সাথে লেপ্টে থাকা পিহুকে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সারফারাজ। কিয়ৎক্ষণ পর নিজের রুমে প্রবেশ করে সযত্নে পিহুকে বিছানায় শুইয়ে দিল সারফারাজ। এক চুল পরিমাণও যেন কষ্ট না পায় পিহু, ঘুমটাও যেন না ভাঙে, সেদিকে পুরো খেয়াল রেখেই পিহুর মাথার নিচে বালিশটা ঠিক করে দিল সারফারাজ। অতপর পিহুর পায়ের কাছে রাখা কম্বলটা টেনে ওর শরীরের উপর বিছিয়ে দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল ওর পাশে সারফারাজ। মুগ্ধ চোখে তাকিয়ে রইল পিহুর মুখশ্রী পানে। অতপর সারফারাজ আলমারি খুলে একটা নেভি ব্লু টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার বের করলো। পোশাক দুটো হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলো, চুলগুলো সামান্য বেজা আর অগোছালো হওয়াতে তাতে হাত বুলিয়ে হালকা গুছালো সারফারাজ। অতপর নিঃশব্দে নিচে নেমে এলো সে। রান্নাঘরে প্রবেশ করে ফ্রিজ খুলতেই দেখলো কয়েকটা বক্সে খাবার রাখা রয়েছে। খাবারগুলো অনেকক্ষণ আগে রাখার কারণে ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি। সারফারাজ পরিমাণ মতো খাবার বের করে আলাদা বাটিতে নিল। আজ একটু বাড়ি খাবার রান্না হয়েছে, তাই সে পোলাও, রোস্ট, সালাদের সাথে সামান্য মিষ্টান্ন নিয়েছে। ওভেনে পোলাও আর রোস্ট গরম করে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিল। সারফারাজ হাসি মুখে বলল, বউয়ের জন্য নিজের হাতে প্রথমবার কোনো ঘরোয়া কাজ করলাম। শান্তি শান্তি লাগছে মনের ভিতরটা। এই বলে সারফারাজ ট্রেটা হাতে নিয়ে নিঃশব্দে উপরে উঠে গেল। রুমে ঢুকতেই পিহুকে আগের মতো ঘুমন্ত অবস্থায় দেখল সে। খাবারের ট্রেটা বেড সাইডে টেবিলের উপর রেখে বিছানার কিনারায় বসে পিহুর কপালের চুলগুলো আলতোভাবে সরিয়ে ওর কপালে গভীরভাবে একটা চুমু খেলো সারফারাজ। ঠিক সেই মুহূর্তে পিহুর ঘুম ভেঙে গেল। পিহু চোখ মেলে তাকাতেই সারফারাজকে নিজের পাশে হাসি মুখে বসে থাকতে দেখে চমকে উঠে বসে বলল, আপনি আপনি এসে গিয়েছেন? আমি তো নিচে সোফায় বসে ছিলাম, রুমে আসলাম কখন? সারফারাজ কিছু বলল না, শুধু মৃদু হাসলো। পিহু কয়েক সেকেন্ডের মধ্যে বুঝে ফেললো আসল ব্যাপারটা। সে হয়তো সারফারাজের আসার অপেক্ষা থাকতে থাকতে ড্রয়িং রুমে সোফাতে ঘুমিয়ে পড়েছিল, আর সারফারাজ এসে ওকে ঘরে এনে শুইয়ে দিয়েছে। এরপর লজ্জায় পিহুর শ্যামরঙা গাল দুটো টুকটুকে লাল হয়ে গেল। পিহু মুখ নুইয়ে নীরব কণ্ঠে বলল, আপনি বসুন, আমি আপনার জন্য খাবারগুলো গরম করে আনছি। পিহু বিছানা থেকে নামার জন্য উদ্যত হলে সারফারাজ পিহুর হাতটা ধরে বলল, সেটার আর দরকার নেই প্রিটি হার্ট, ওইদিকে দেখো। সারফারাজ ইশারায় পাশের ব্যাক সাইডে টেবিলের উপর রাখা খাবারের ট্রেটা দেখালো পিহুকে। গরম খাবারের ধোঁয়া এখনো উঠছে হালকা হালকা। পিহু বিস্ময়ে বড় বড় চোখে সারফারাজের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি গরম করেছেন খাবারগুলো? আপনি রান্নার কাজেও হাত লাগান নাকি? সারফারাজ ওর ঠোঁট আলতোভাবে কামড়ে ধরে হেসে বলল, না, এবারই প্রথম। কিন্তু ভাবো তো, আমার বউ আমার জন্য এত রাত পর্যন্ত জেগে থাকলো। আমি কি পারতাম ওর জন্য এতটুকু না করে থাকতে? কেমন স্বামী হতাম আমি যদি বাহির থেকে এসে ঘুমন্ত বউকে জাগিয়ে দিয়ে বলতাম, যাও খাবার গরম করে নিয়ে এসো? পিহু মৃদু হেসে বলল, আপনি সত্যি অন্যরকম একজন মানুষ এমপি সাহেব।
সারফারাজ পিহুকে নিজের দিকে কিছুটা টেনে এনে ওর চোখের দিকে তাকিয়ে বলল, শুধু তোমার জন্য অন্যরকম হয়েছি প্রিটি হার্ট। অতপর সারফারাজ খাবারের ট্রেটা নিজের কোলের ওপর নিয়ে নিজের হাতে খাবার মাখাতে মাখাতে বলল, আজ আমি তোমাকে খাইয়ে দেব। আমার বউয়ের জন্য নিজের হাতে প্রথমবার এমনটা করতেই পারি। পিহু কিছুটা সংকোচ নিয়ে বলল, আপনি আগে খান। না, আজ আমার আদেশ তোমায় মানতেই হবে। আগে আমিই তোমাকে খাওয়াবো। পিহু আর না করতে পারল না। সারফারাজ হাসি মুখে পিহুকে একবার খাইয়ে দিয়ে মৃদু গলায় বলল, এখন তোমার পালা। এবার তুমি আমায় খাইয়ে দাও বউ। পিহু লজ্জায় মাথা নামিয়ে নিল। এরপর প্লেট থেকে অল্প খাবার নিয়ে সারফারাজকে খাইয়ে দিল। হাত সামান্য কাঁপছিল ওর। সারফারাজ দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, এত বয়ে বয়ে খাওয়াচ্ছ কেন? আমি কামড়াবো না তো? পিহু লজ্জায় কেঁপে উঠল। অতপর বলল, চুপ করুন, কেউ শুনে ফেলবে। তাহলে একটু নিচু স্বরে বলছি বাকি কথা, কেমন? পিহুর ঠোঁটে ফুটে আছে লজ্জামাখা হাসির রেখা। দুজনেই ধীরে ধীরে খাওয়া শেষ করলো। এরপর সারফারাজ ট্রেটা পাশে সরিয়ে রেখে বলল, জানো বউ, এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অনেক দামি। তোমার হাসি, তোমার লজ্জা, তোমার মুখশ্রী জুড়ে থাকা এই অসম্ভব মায়া, সবকিছু আমার কাছে অনেক মূল্যবান। পিহু লজ্জায় কিছু বলতে পারল না। পিহুর এই হাসিতেই সারফারাজের পুরো দিনের ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। রাত এখনো গভীর। চারদিকে পরিবেশ নিস্তব্ধ। বাংলো বাড়ির ভিতরে বেচারা নির্ঝর ওর রুমের বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে অনেক সময় হলো। কিন্তু ঘুমের কোনো নামগন্ধ পাচ্ছে না সে। একপাশ হয়ে শুতে গেলে কোমরে টান ধরছে, আবার চিত হয়ে শুতে গেলে মনে হচ্ছে কোমরের হাড় কেউ ভেতর থেকে টেনে আলাদা করে ফেলছে। নির্ঝর মুখশ্রী হালকা বিকৃত করে দাঁতে দাঁত পিষে বিড়বিড়িয়ে বলল, শালার কপাল আমার, চতুর্দিক দিয়েই ফুটো। সকালে ভেবেছিলাম ব্যথাটা তুচ্ছ, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বুঝতেছি এই রাতটা আস্তে আস্তে আমার জন্য টর্চার নাইটের পরিণত হতে শুরু হয়েছে। নির্ঝর অতি কষ্টে ব্যথা সহ্য করে ধীরে ডান পাশ ফিরে শোয়ার চেষ্টা করলো, কিন্তু মাঝপথেই হাল ছেড়ে দিল। মাথার পাশের উপর বালিশটা কোলের উপর নিয়ে বলল, খাবার খাওয়ার পর অতি কষ্টে ওয়াশরুমে গেলাম, ভাবলাম একেবারে 1-2 এর কাজ সেরে শুয়ে পড়ি। না না, তখন তো বের হওয়া যেত না এদের। তখন বের হলে আমায় জ্বালা দিবে কে? ব্যথার যন্ত্রণায় ফুলদমে এসি চলা সত্ত্বেও গামে ভিজে গিয়েছে নির্ঝরের কপাল, গলা, বুক ও পিঠ। নির্ঝর আবারও বলল, তখন যদি ইলমার কথা শুনে ডাক্তারের কাছে যেতাম, এক্স-রে করলে বোঝা যেত কোমরের হালটা কেমন। এখন বুঝতেছি মানুষের ছোট ছোট ব্যথাও কখনো হেলাফেলা করা উচিত না। এই ব্যথা এখন আমায় জানটা নিয়ে নিবে মনে হচ্ছে। এই বলে একবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নির্ঝর। তারপর হতাশ গলায় বলল, উফ, এখন যদি কেউ আমায় ওয়াশরুমে নিয়ে যেত। তেজ ভাইকে ডাকবো নাকি? না না, ওকে ডাকলে নির্ঘাত আমার ইজ্জতের দফা রফা বানিয়ে ফেলবে। উফ, আমার কোমর। শেষ কথাটা কিছুটা গুঙ্গানির স্বরেই বলল নির্ঝর। পরপরই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পাল্লা দিয়ে আরো বেড়ে যাওয়ায় নির্ঝর আর উপায় না পেয়ে তেজের নাম্বারে কল করলো। তেজের ঘুম অনেক গাঢ়, 1-2 বারের কলে ভাঙ্গে না। তাই তো পরপর কয়েকবার নির্ঝর তেজকে কল দেওয়ার পর উপাস থেকে তেজের কল রিসিভ করে ঘুম কাতরে কণ্ঠে বলল, কিরে শালা, এই রাতে আমাকে কেন কল করতেছিস? নির্ঝর অসহায় কণ্ঠে বলল, ভাই, খুব জোর পেয়েছে। তেজ দাঁতে দাঁত চেপে বলল, এই বেটা, আমি কি তোর বউ হই নাকি? এই রাতে তোর যা পেয়েছে তা আমাকে দিয়ে পূরণ করানোর মতলব এঁটেছিস? ছি! আরে বাল, তুমি তোমার নষ্ট মাইন্ড আপাতত সাইডে রাখো তো। আমার খুব জোরে হিসু পেয়েছে। এই কোমর ব্যথার জন্য একলা ওয়াশরুম পর্যন্ত যেতে পারছি না। তুমি যদি এখন এসে আমায় সাহায্য না করো, তাহলে আমাকে বিছানাতেই কাজ সারতে হবে। এই ছি! দাঁড়া শালা, আসতেছি আমি। 2 মিনিট যেমনে পারিস চেপে রাখ। এই বয়সে বিছানায় কাজ সারলে যেটুকু ইজ্জত তোর আছে তাও থাকবে না। এই বলে তেজ কল কেটে দ্রুত বিছানা থেকে নেমে নির্ঝরের রুমের দিকে দৌড় লাগালো। নির্ঝরের রুমে প্রবেশ করতেই দেখলো নির্ঝর কম্বল দিয়ে নিজের অর্ধশরীর পেঁচিয়ে কাচুমাচু হয়ে বিছানায় কোনো রকমে বসে আছে। তেজ ভ্রু কুঁচকে বিছানায় এসে বলল, আয়, ওয়াশরুমে যাবি বলে। নির্ঝর কোনো সাড়া শব্দ করলো না। পরক্ষণেই তেজের নাকে একটা বাজে স্মেল এসে বাড়ি খেলো। তেজ এক হাতে নিজের নাক চেপে ধরে বলল, ছি ছি ছি, নির্জরা ছি! শেষমেশ এই বয়সে এসে তুই কিনা বিছানায় কাজ সেরে ফেললি। নির্ঝরের মুখ আরো কাচুমাচু হয়ে গেল। অসহায় কণ্ঠে বলল, ভাই, আর মজা নিও না। নিজের এই অবস্থা দেখে ইচ্ছে করছে তো কচু গাছের সাথে ঝুলে যেতে। আমায় দয়া করে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর এভাবে থাকতে পারছি না। তেজ হু হু করে হেসে বলল,
দাঁড়া, আগে একটু হেসে নেই, তারপর তোর গতি করছি। এই বলে তেজ মেজের উপর বসে সশব্দে হাসতে শুরু করলো। তেজের হাসির শব্দ নির্ঝরের সর্বশরীরে গরম তেলের মতো এসে লাগছে, আর অদৃশ্য ফুসকা তৈরি করছে যেন। নির্ঝর ব্যয় ব্যয় করে কেঁদেই ফেললো এবার। তেজ অনেক কষ্টে হাসি থামিয়ে নিচ থেকে উঠে নির্ঝরের কাছে এসে বলল, ওলে বাবালে, কাঁদে না বাবু তা। নির্ঝর ছল ছল চোখে তেজের দিকে তাকিয়ে আছে। এরপর তেজ নির্ঝরকে ধরে অতি সাবধানে ওয়াশরুমে নিয়ে গেল। নির্ঝরকে ভালোভাবে পরিষ্কার করিয়ে অন্য পোশাক পরিয়ে দিয়ে ইজি চেয়ারে বসিয়ে দিল। এরপর সার্ভেন্ট ডেকে নির্ঝরের বিছানার তোশক চাদর সব পরিবর্তন করিয়ে দিয়েছে তেজ। তারপর নির্ঝরকে বিছানায় শুইয়ে দিয়ে দাঁত বের করে হেসে বলল, এবার ঘুমানোর চেষ্টা কর, আর কাল তোর জন্য প্যাম্পাস আনার ব্যবস্থা করব, ওটা পরে ঘুমাবি। নির্ঝর ঠোঁট উল্টে তাকালো তেজের দিকে। তেজ হাসতে হাসতে নির্ঝরের রুম থেকে বেরিয়ে গেল। নির্ঝর বিড়বিড়িয়ে বলল, ভাগ্যিস এই কেলেঙ্কারি ইলমা জেগে থাকতে হয়নি, নয়তো আর এই মুখ কারো সামনে দেখাতে পারতাম না।